yarn preparation আমরা এখন যা করতেছি প্রত্যেকটাই কি yarn preparation fabric manufacturing এর মেইন ধাপটা কি আমরা কি করি এখানে yarn থেকে fabric বানাই ঠিক আছে আমরা কিন্তু এখনো ইনিশিয়াল স্টেজে আছি তোমরা কিভাবে বোঝার চেষ্টা করো কোন প্রসেসিং এর মাধ্যমে আমরা ফ্যাব্রিকটা বানাই এটা কিন্তু এখন তোমরা শিখো না এটা শিখো কবে ফাইনাল এখন আমরা যেটা শিখতেছি ইয়ার্নের ক্ষেত্রে কি প্রিপারেশন মানে আমরা যে ইয়ার্নটাকে ফ্যাব্রিক বানাবো আমরা মুখ করে একটা ইয়ার্নকে ধরে নিয়ে ফ্যাব্রিক বানাতে পারবো না সুইং মেশিনে যে ইয়ার্নগুলো থাকে সেটা দিয়ে ফ্যাব্রিক বানাতে পারবো সো ফ্যাব্রিক বানানোর জন্য ইয়ার্নটাকে আমরা কিভাবে প্রিপেয়ার করব সেটাই আমরা কি করতেছি এখন দেখতেছি এর মধ্যে আমরা কি দেখলাম ফার্স্ট অফ অল বাইন্ডিং করতে হবে এরপর হচ্ছে ওয়ার্কিং করতে হবে এরপর আজকে আমাদের টার্মস কি সাইজ তোমাদের ফার্স্ট লেকচারে সেকেন্ড বা থার্ড এর দিকে আমরা স্লাইড ছিল দেখবা লার্নিং অপারেশনাল ওখানে কিন্তু দুটো ধাপ ছিল একটা হচ্ছে ওয়ার্ড ইয়ারের জন্য একটা কি ওয়েস্ট ইয়ারের জন্য ওয়ার্ড ইয়ারের জন্য ধাপগুলো বেশি ছিল ওয়েস্ট ইয়ারের জন্য ছিল ওয়াইন্ডিং আর কি ছিল ওয়াইন্ডিং আর একটা টার্ম ছিল সো ওয়েস্ট ইয়ারের জন্য কিন্তু তোমার সাইজিং লাগবে ঠিক আছে এই টপিকগুলো কিন্তু তোমার আসলে একটু বেসিক ধারণা সেগুলো একটু মাথায় সবসময় রাখবে এগুলো স্লাইড করে বা কিছু কন্টেন্ট করে যতটা ভালো বুঝবে এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা যে সাইজিং এর জন্য তোমার কি করতে হবে মানে ওয়েস্ট ইয়ারের জন্য সাইজিং করতে হবে আর ওয়াইন্ডিং বানাতে ওগুলো তো অলরেডি আমরা করে ফেলেছি তাহলে সাইজিংটা আমার কিসের মধ্যে যাচ্ছে ইয়ারের প্রিপারেশনের মধ্যে যাচ্ছে ঠিক আছে সাইজিং বলতে কি বোঝায় আর প্রথমত হচ্ছে স্পেলিং গুলো একটু খেয়াল রাখবা পরীক্ষা থাকা ছোট মেয়েরা ভুল যাতে না এগুলো আমি কেন বলতেছি আমরা স্টুডেন্টরা এরকম করি অনেকে হচ্ছে সাইজিং কিভাবে এভাবে লিখে এটা দিলে হবে আবার আমাদের ওয়েট প্রসেসিং এর একটা টার্ম আছে কি সিজি ঠিক আছে সো এরকম যাদের ভুল না আমাদের যে টার্মটা সেটা আমরা কি বলতেছি সাইজিং এটা নাম কি সাইজিং সাইজিং এর ক্ষেত্রে এখানে ডেফিনিশনটা কি দেওয়া আছে দেখো the method of applying a gelatinous film forming substance of starch on wire yarn before weaving weaving কি এইটা মাঝখানে আমি একটা বুঝিয়ে রাখলাম না এটা হচ্ছে weaving মানে প্রসেস এই প্রসেসটাকে আমরা কি বলতেছি weaving মানে yarn থেকে ফ্যাব্রিকে কনভার্ট করা প্রসেসটা হচ্ছে weaving তাহলে weaving এর আগে ওয়ার ইয়ার্নের উপর স্টার্চ জাতীয় কোনো ম্যাটেরিয়াল দিয়ে আমরা কি করি একটা কোটিং করি এই যে প্রসেসটা সেটাকে আমরা কি বলি সাইজিং আগে হচ্ছে বাংলায় একটু বুঝো তাইলে হচ্ছে ডেফিনিশনটা নিজের মতো করে লিখতে পারো ঠিক আছে আমি বেশি কথা বলে কোনো প্রবলেম আচ্ছা আচ্ছা তাহলে সাইজিং এর ক্ষেত্রে আমাদের মেইন কনসার্নটা কি তোমরা হচ্ছে কয়েকটা পয়েন্ট মনে রাখবা আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করি একদম বই বাঁধার মতো মুখস্থ করতে হবে কি করবা একটা কন্টেন্ট সেটার মধ্যে মেইন পয়েন্ট কি সেটা মনে রাখবা যেমন সাইজিং এর ক্ষেত্রে তুমি কিছু পয়েন্ট মনে রাখতে পারো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওয়ার্ড তার মানে এটা আমার ওয়ার্ড ইয়ারই করতে হবে সো তোমার ডেফিনিশনের মধ্যে হচ্ছে ওয়ার্ড ইয়ার এই কথাটা মুছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে স্টার্চ জাতীয় কোনো ম্যাটেরিয়াল এখানে মেনশন করা আছে না যে জেলাটিনাস ফিল ফর্মিং সাবস্টেন্স অফ স্টার্চ মানে কি ধরনের ম্যাটেরিয়াল দিব আমি চাইলে কিন্তু এখানে আমার ইচ্ছা মতন কোনো ম্যাটেরিয়াল দিয়ে করতে পারবো তার মানে কি হতে হবে একটা আঠালো বা যেটার স্ট্রেংথ বেশি আমরা নরমালি এটাকে বলি স্টার্চ জাতীয় কোনো ম্যাটেরিয়াল দিয়ে কি করতে হবে কোটিং করতে হবে তার মানে এখানে তোমার কনসেপ্ট হচ্ছে তিনটা ওয়ার্ড ইয়ারের উপর কি দিয়ে আমরা কোটিং করব স্টার্চ জাতীয় ম্যাটেরিয়াল এখন চুবাইয়ে দিলে হবে না ওটা কি করতে হবে কোট করতে হবে আচ্ছা তাহলে আমাদের এটা দেখো যে এই যে প্রসেসটা এটাকে আমরা কি বলি সাইজিং এখন আসলে হচ্ছে অবজেক্টস অফ সাইজিং আসলে ইয়ারটাকে আমরা ডিরেক্টলি ফ্যাব্রিকে কনভার্ট না করে একটা কেন কাহিনী বা ওকে আবার আলাদাভাবে কোট করার জন্য এটাই আমরা জানতে হচ্ছে কোথায় অবজেক্টসে তো প্রথম অবজেক্টসটাকে একটু বড় তো এখানে
to protect the young from abrasion in the airline, that waste, heat, etc. during আচ্ছা ফার্স্ট পয়েন্ট আমি বলি দিয়েছি টু প্রোটেক্ট দ্য ইয়ার্ন ফ্রম অ্যাব্রাশন। অ্যাব্রাশন মানে কি? অ্যাব্রাশন মানে হচ্ছে ফ্রিকশন। ঠিক আছে, তোমরা যদি এখানে অ্যাব্রাশন না লিখে ফ্রিকশন লিখো সেটাও হবে। টু প্রোটেক্ট দ্য ইয়ার্ন ফ্রম ফ্রিকশন তার মানে কি ইয়ার্নটাকে আমরা ফ্রিকশন থেকে প্রোটেক্ট করব। ধরো আমাদের যে প্রসেসিংটা হবে মানে এই যে উইভিং প্রসেসটা হবে এটার মধ্যে কি ইয়ার্নগুলো অনেকগুলো পার্টসের মধ্যে দিয়ে পাস করবে না, অনেকগুলো পার্টসের মধ্যে দিয়ে পাস করবে। এখন ইয়ার্নটা কিন্তু এত মোটা বা এত স্ট্রেংথেরও থাকে না। আমরা তো সবাই ইয়ার্ন যে টিস্যুটা চিনি না, ওটা কি খুবই সূক্ষ্ম একটা ম্যাটেরিয়াল থাকে। এখন ধরো আমি যেখানে বসে আছি এখান থেকে তোমরা যেখানে বসে আছো এতটুকু পর্যন্ত একটা মেশিন, এবং এই মেশিনের অনেকগুলো পার্টসের মধ্যে উঁচু নিচু হয়ে তারপর গাইডের মধ্যে দিয়ে রোলারের মধ্যে দিয়ে ইয়ার্নগুলো যাবে, এবং যে পার্টসগুলোর মধ্যে দিয়ে যাবে সেগুলো কি রাবারের ম্যাটেরিয়াল না, সেগুলো হচ্ছে মেটাল অথবা উডের কাঠের তৈরি অথবা তোমার হচ্ছে মেটাল কোনো পার্টস। তো এই যে সুতাটা যখন এতগুলো জিনিসের মধ্যে দিয়ে যাবে তুমি যদি এটার মধ্যে সুতাটারে অনেক ক্ষেত্রে পাস করো এবং সুতা যখন যাবে সুতা কি বসে থাকবে? মেশিনটা যখন রানিং অবস্থায় থাকবে সুতাটা কিন্তু পাস হবে, তার মানে সুতার উপরে কি হবে একটা স্ট্রেস পড়বে, এবং সুতাটার মধ্যে সুতাটার সাথে আমাদের অন্যান্য পার্টসের কি হবে ফ্রিকশন হবে, ঘর্ষণ হবে, তাহলে একটা সম্ভাবনা থাকবে না সুতাটা ছিঁড়ে যাওয়ার। তার মানে আমাদের সাইকেল করার মেন উদ্দেশ্যটা কি ইয়ার্নটাকে প্রোটেক্ট করা ফ্রিকশন থেকে। এখন এখানে কিছু টার্ম মেনশন করা আছে দেখো, হিল ডাই ব্যাক প্রেস হুইল, এগুলো তোমাদের প্রবলেমে মনে হতে পারে, এগুলো তোমরা শিখবে হচ্ছে ফাইনাল। এগুলো হচ্ছে কি তোমার ওই যে মেশিনে আমরা কাপড়টা তৈরি করি সেই মেশিনের কিছু পার্টস। ধরো হিল ডাই একটা কাজ করে, হিল একটা কাজ করে, তারপর হচ্ছে ব্যাক প্রেস রোলার একটা কাজ করে। তো তোমরা চাইলে পয়েন্ট লিখতে পারো, আর এখন যদি তোমাদের এগুলো বুঝতে একটু সমস্যা হবে তোমরা লিখতে পারো যে ফ্রম অ্যাব্রেশন উইথ ডিফারেন্ট পার্টস অফ লুম, মানে লুম, লুম কি লুম হচ্ছে মেশিন যেটার মধ্যে আমরা কাপড়টা বানাই, লুমের বিভিন্ন পার্টসের মধ্যে দিয়ে যে যাবে সেই পার্টসগুলো থেকে আমাদের কি করা উচিত প্রোটেক্ট করা উচিত। ঠিক আছে? আচ্ছা এরপর বলছে টু ইমপ্রুভ ব্রেকিং স্ট্রেংথ অফ সেলুলোজিক ইয়ার্ন। তোমরা হচ্ছে ইয়ে করছো না ম্যানমেড ফাইবার ন্যাচারাল ফাইবার ইয়ার্ন মানে হচ্ছে তোমরা করছো আমাদের সেলুলোজিক ইয়ার্ন আছে, তারপর ম্যানমেড ফাইবার আছে। আমি সহজ হিসেবে বলি কটনের সুতা আছে, পলিস্টারের সুতা আছে, তাই না? এখন সুতার তো একটা নির্দিষ্ট স্ট্রেংথ থাকে, সুতাটাকে আমি কতটুকু স্ট্রেংথ করে এটা ছিঁড়বে না এটা আমরা জানি। এখন ধরো সুতার স্ট্রেংথটা ভালো কিন্তু সুতাটার উপর দিয়ে যখন অনেক স্ট্রেস যাবে বা সুতাটা যখন অনেকগুলো পার্টসের মধ্যে দিয়ে যাবে অনেক ফ্রিকশন হবে তখন সুতাটার স্ট্রেংথ কি হবে আস্তে আস্তে কমতে থাকবে। এখন এই সুতাটার উপর আমি যদি আলাদা একটা ম্যাটেরিয়াল দিয়ে কোট করি তাহলে কি হবে সুতাটার ওয়েটটা বাড়বে এবং সুতাটার উপরে একটা কি হবে প্রোটেক্টিভ লেয়ার হবে। তার মানে ধরো এটা সুতা, সুতার উপরে যদি আমার অ্যাডিশনাল একটা ম্যাটেরিয়াল থাকে এখন যদি আবার সুতাটা পাস করে তাহলে কি হবে মানে ইয়ার্নের উপর যে স্ট্রেসটা সেটা কম করবে। তার মানে এখানে যেটা বলছে যে সেলুলোজিক ইয়ার্নের ব্রেকিং স্ট্রেংথটা আমরা কি করতে পারি ইমপ্রুভ। তারপর ইয়ার্নের স্মুথনেসটা ইনক্রিজ হয়। কিভাবে ইনক্রিজ হয়? ইয়ার্ন যখন পাস করবে ইয়ার্নের মধ্যে তখন দেখবে যে অনেক ফ্লাই ফাইবার হয়, ঠিক আছে, মানে যে ফাইবারগুলো উপরে উঠে যায়। তো যদি উপরে আলাদা একটা কোট থাকে ইয়ার্নের স্মুথনেসটা বাড়বে। হ্যাঁ ওই স্মুথনেস বাড়বে মানে কি ইয়ার্নের ফ্লেয়ারিনেসটা কমবে। ফ্লেয়ারিনেস মানে ওই যে ফ্লাই ফাইবারগুলো যে আমাদের ইয়ার্নের উপরে কিছু কিছু থাকে ওইটাই হচ্ছে ইয়ার্ন ফ্লেয়ারিনেস। এরপর লাস্টে কি বলছে টু ইনক্রিজ ইয়ার্ন স্টিফনেস, স্টিফনেস স্ট্রেংথ বা ভিজিবিলিটি এগুলো হচ্ছে সেম জিনিস। তারপর কি বলছে পরবর্তী ও আচ্ছা লাস্ট ক্লাসে স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে আমরা কথা বলছিলাম যে কি তুমি না দেখাইছিলা স্ট্যাটিক ইলেকট্রিসিটির মেইন যে ইয়েটা প্রপার্টিসটা সেটা কি মানে ধরো ও তাৎক্ষণিকভাবে ওখানে একটা ইলেকট্রিসিটি জেনারেট হয় এবং একটার সাথে একটা
জেনারেট করে। এখন ইয়ার্নের উপর যদি আরেকটা আলাদা কোড থাকে তাহলে কিন্তু কি হবে, স্ট্যাটিক সিম্পলিসিটিটা প্রডিউস হইলেও মানে এমনটা কম থাকে। সেই জন্য বলা হচ্ছে টু হিন্টার জেনারেশন অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর সিনথেটিক অ্যান্ড ইলেকট্রিক ইয়ার্ন। আর লাস্টে কি বলছে, টু ইনক্রিজ ইয়ার্ন ওয়েট। যেহেতু ইয়ার্নের উপর আলাদা একটা কোড আমরা অ্যাপ্লাই করতেছি, অবশ্যই কি হবে, ইয়ার্নের ওয়েটটা বাড়বে। বুঝতে পারছো? তার মানে আমরা সাকসিড কেমন করে ক্লিয়ার। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের পয়েন্ট। টেকনোলজি চেঞ্জেস ওভার ডিউ টু সায়েন্টিফিক। আচ্ছা, এটা ইজি কেন, কারণ হচ্ছে এই যে তুমি অবজেক্টটা বলছো না, এই অবজেক্ট থেকে তুমি বুঝতে পারবে। পয়েন্টটা আরেকবার বলতে কি লেখা আছে, টেকনোলজি চেঞ্জেস আবার টেকনোলজি চেঞ্জেস ওভার ডিউ টু সাইজিং, মানে সাইজিং করার ফলে আমাদের পুরো টার্মগুলো চেঞ্জ হচ্ছে। প্রথমত আমার ইয়ার্নটা কি ছিল, ইয়ার্নের ওয়েটটা বাড়তেছে, ইয়ার্নের স্মুথনেস বাড়তেছে, মানে আমরা অবজেক্ট যেগুলো করছি এগুলাই হচ্ছে এখানে সাজায় লিখা। যেটা বলছিলাম এটা তোমরা বুঝতে পারবা। সো আসলে কি কোয়ান্টিটেটিভ সেট তোমার কোশ্চেন বুঝে আনসার করতে। এখন আমি চাইলাম টেকনোলজি তুমি এভাবে না লিখে যদি অবজেক্টস আকারে লিখো, আসলে ওইগুলো মার্কস কম পাবা। আবার অবজেক্টস আকারে যদি লিখো মার্কস কম পাবা। তুমি কিন্তু সেম জিনিস। কি কি দেওয়া আছে, ইনক্রিজ স্টিফনেস, ইনক্রিজ ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। এই টার্মটা হয়তো একটু নতুন, বাট এই টার্মটা আসছে কোথা থেকে, ওই আগের স্লাইড থেকে। রেজিস্ট্যান্স মানে কি, বাধা দেওয়া। ফ্রিকশনাল রেজিস্ট্যান্স মানে কি, যে ফ্রিকশন যে হবে ওইটাকে বাধা দেওয়া, এবং এটা কি করবে, বৃদ্ধি পাবে। যেহেতু সাইজ ম্যাটেরিয়ালটা আমরা অ্যাপ্লাই করতেছি, এটা ইনক্রিজ হবে। ইনক্রিজ দ্য ইয়ার্ন ডায়ামিটার, আগে ছিল আমার ইয়ার্ন ডায়ামিটার এতটুকু, উপরে যে আমাদের একটা কোটিং থাকবে, ডায়ামিটারটা বাড়বে। ডিক্রিজ ইন হিয়ারিংসটা কমবে। তারপর আছে কি, ডিক্রিজ ইন স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফাংশন। এরপর হচ্ছে ইনক্রিজ ইন ব্রেকিং স্ট্রেন্থ, ইনক্রিজ অ্যাব্রেশন রেজিস্ট্যান্স। ওই যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আর অ্যাব্রেশন রেজিস্ট্যান্স একই, এখানে ডাবল চলে আসছে বলতে বলছি। তার মানে এখান থেকে যে কোনো একটা দিবে। এখন আসো হচ্ছে এখানে কি ম্যাথ দেওয়া আছে, আচ্ছা তোমাদের হচ্ছে এই স্লাইডটা আমি একটু ডিসকাশন করার তখন করাবো, কারণ এখানে মনে হয় মিসিং আছে। প্রথমত তোমাদের জানতে হবে যে সাইজ টেক আপ পার্সেন্ট জিনিসটা কি। এখন যদি এটা বলি বুঝতে পারবো না, আমি যদি সংক্ষেপে বলি সাইজ জিনিসটা কি, এখানে কিন্তু সাইজ বলতে নরমালি আমরা সাইজ বলতে কি বুঝি, মানে একটা মেজারমেন্ট, তাই তো, এখানে সাইজ বলতে সেটা বলছি। সাইজিং যে টার্মটা সেখান থেকে আসছে সাইজ। সাইজিং আমরা করি কি দিয়ে, সাইজ ম্যাটেরিয়াল দিয়ে। মানে ধরো এই যে আমি বললাম না স্টার্চ জাতীয় একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করি, এটা হচ্ছে কি সাইজিং ম্যাটেরিয়াল অথবা সাইজ ম্যাটেরিয়াল। এখন এখানে বলা আছে যে সাইজ টেক আপ পার্সেন্টেজ ডিপেন্ড অন দ্য ফলোইং ফ্যাক্টর। এখন ধরো ওকে যে আমি ইয়ার্নটার উপরে যে আমি একটা কোট অ্যাপ্লাই করবো, এখন এই ইয়ার্নটা কতটুকু সাইজ ম্যাটেরিয়াল নিতে পারবে সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। তো এইটা কিসের উপর ডিপেন্ড করতে পারে, বিভিন্ন প্যারামিটারের উপর, এবং এগুলো হচ্ছে মেইনলি তোমাদের ফাইবার মরফোলজিক্যাল প্যারামিটার, যে আমাদের ইয়ার্নের কাউন্ট কেমন হবে, লিস্ট কেমন হবে, ইয়ার্নের বা অ্যাডহেসিভের ন্যাচারটা কেমন হবে। তো সাইজ টেক আপ পার্সেন্টেজটা একটু কেউ মাথায় রাখবে, এটা নেক্সট ক্লাসে মেইন করব। আচ্ছা, এখন আসে একটা সহজ টপিক নিয়ে, এটা বলতে পারবো মজা লাগতে পারে না লাগতে পারে, যে সাইজিং ইনগ্রেডিয়েন্টস এন্ড देयर ফাংশন। আমরা তো এতদিন ধরে বলতেছি কি যে কি বলে এটাকে, বায়োটিকের উপর আমরা সাইজ ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব, অথবা হচ্ছে তোমার স্টার্চ ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব। এখন যদি আমরা একটু ডিপলি যাই, শুধুমাত্র একটা ম্যাটেরিয়াল কিন্তু অ্যাপ্লাই করা হয় না।
হ্যাঁ একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে কি সাইজিং ম্যাটেরিয়াল। এখন ওই ম্যাটেরিয়ালটা বানানো হয় আমার কি দিয়ে, অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে। হ্যাঁ যেমন ধরো আমি কিসের কথা বলবো, রান্নার কথা বলি, রান্নাটা আসলে একটু ইজি তো আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। এই যে ধরো মুরগির মাংস রান্না করার কথা বলছিলাম না, এখন ধরো আমাদের কাজ হচ্ছে মুরগির মাংস রান্না করা, কিন্তু মুরগির মাংস রাঁধতে আমার কি লাগবে, এই তো ভালো রান্না পারবো, পেঁয়াজ লাগবে, তেল, আমার কাছে কিন্তু পেঁয়াজ তেল আসে না। পেঁয়াজ লাগবে, তেল লাগবে, আদা বাটা, রসুন বাটা, যত ধরনের মশলা বাটা আছে, গরম মশলা আছে, তাই না, লবণ, মানে ধরো এই জিনিসগুলো লাগবে, সাথে কি লাগবে, মুরগি লাগবে। এখন আমি যদি শুধু মুরগির মাংস দিই আমার কি রান্নাটা হবে, রান্না হবে কিন্তু তো খাওয়ার কথা থাকবে না। তার মানে কি ধরো মেইন ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে মুরগি, কিন্তু জিনিসটাকে সুস্বাদু করার জন্য আমরা আরো কি করি, ইনগ্রেডিয়েন্টস অ্যাড করি, তাই না। তো ডাইনিও তোমরা দেখবা যে হচ্ছে তোমরা ডাইনি করতেছো না, যে ডাইনের মেন উদ্দেশ্যটা কি, কাপড়কে কালার করা। এখন আমি একটা রং চুড়ে রেখে কালার হয়ে যাওয়ার কথা না, না, আমাদের কালারের সাথে সাথে এখানে আরো কিছু কেমিক্যাল ইউজ করতে হয় যাতে করে ডাইটা অ্যাবজর্ব হয়, ডাইটা যাতে অনেক দিন থাকে, এটা যাতে উজ্জ্বল থাকে, বুঝতে পারছো। তার মানে আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে সাইজিং ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা, আর সাইজিং ম্যাটেরিয়ালটাকে ভালোভাবে ফ্যাসিলিটেট করার জন্য এখানে আমরা আরো কি লাগে কিছু ইনগ্রেডিয়েন্টস। তো এখানে আমাদের ওই জিনিসগুলো দেওয়া আছে যে সাম ইম্পর্টেন্ট সাইজ ইনগ্রেডিয়েন্টস এন্ড देयर ফাংশন। আমরা যদি শুধুমাত্র ইনগ্রেডিয়েন্টস নামগুলো জানি আসলে আমাদের কোনো কাজে আসে না, জানতে হবে সেগুলোর ফাংশন শুনে। তো এখানে কয়েকটা নাম দেওয়া আছে, কয়েকজন অ্যাডহেসিভ, মুভিং এডস অর সফটওয়্যার, তারপর hydrostatic agent, weighting agent, anti-forming agent, DPE agent, weighting agent. ওয়েটিং কয়েকটা কথা তোমরা চিনো, মাল্টিপ্লার সাথে পরিচয় করাবো। এখানে তোমাদের প্রত্যেকটার কি দেওয়া আছে, ডেসক্রিপশন প্লাস ফাংশন দেওয়া আছে। এখন কোয়েশ্চেনে দুইভাবে থাকতে পারে, কিভাবে থাকতে পারে, হয়তো আমি সাইজের ইনগ্রেডিয়েন্টস এর নাম এবং তাদের ফাংশন জানতে চাইতে পারি, অথবা স্পেসিফিক ভাবে মেনশন করে দিতে পারি। স্পেসিফিক ভাবে হয়তো মেনশন করবো না, তোমাদের একটু সুযোগ দেবো। ধরো হচ্ছে আমি কোয়েশ্চেন দিলাম যে write down some name of ingredients of sizing material and describe their function. এখন ধরো মার্কস যদি থাকে 5 তুমি কি করবা, যে কোনো 5টা দিবা। মার্কস যদি থাকে 4 তুমি কি করবা, যে কোনো 4টা দিবা। তোমার আমি তোমাকে বলে দিই যে যে কোনো টিচারের এক্সামে তুমি হচ্ছে মার্কসের উপর ডিপেন্ড করে কি করবা, অ্যানসার করবা। কিছু কিছু কোয়েশ্চেন আছে যে 1 মার্কের জন্য আমার একটা পয়েন্ট যথেষ্ট, আবার কিছু কিছু কোয়েশ্চেন আছে 1 মার্কের জন্য 2টা পয়েন্ট যথেষ্ট। যেমন তোমরা নিজেরাই বুঝতে পারবে, এখানে দেখো একটা পয়েন্টে কি আছে, এক্সপ্লেনেশন আছে আবার ফাংশন আছে, মানে তুমি এফোর্ট বেশি দিচ্ছ, তাই না, কারণ তোমার একটার জন্য 1 মার্ক যথেষ্ট। আবার কিছু কিছু টার্ম আছে যে আমরা ওটা করলাম না, যেমন ধরো হায়ার লোয়ার, জাস্ট ওয়ার্ড লিখবার একটা সাইন দিল, ওখানে তুমি এফোর্ট কম দিচ্ছ না। এখন ওখানে যদি 3 মার্কের কোশ্চেন আছে তোমাদের মিনিমাম 6টা পয়েন্ট দেওয়া আছে। জিনিসটা বুঝতে পারছো, মানে তোমাদের স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে আমি জাস্ট এনশিওর করে দিলাম, যেখানে দেখবা যে তোমাদের লিখতে হচ্ছে কম বা জাস্ট তোমরা শুধুমাত্র পয়েন্ট লিখছো, ওখানে সবসময় মার্কসের থেকে ডাবল দেওয়ার ট্রাই করবে। আর যেখানে দেখবে এখানে একটু এক্সপ্লেনেশন আছে, সেখানে কি করবা, পার মার্কের জন্য একটা দিলেই enough। আচ্ছা এখন আসলে হচ্ছে আমাদের মেইন টার্মে যেখানে যেটা আছে অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ বলতে এখানে বোঝাচ্ছে জেনারেলি স্টার্চ অফ কর্ন, পটেটো, স্যালাড, সিএমসি, পিভিসি এক্সেট্রা ইউজ। আমরা আসলে এক্সাক্ট যে টার্মটা সম্পর্কে জানি সেটা হচ্ছে স্টার্চ। এখন স্টার্চটা তৈরি হয়ে গিয়ে এই যে এই জিনিসগুলো, হ্যাঁ, যেমন একটা সহজ যদি একটা এক্সাম্পল দিই,
কার্যবিধি হতে নেই, মানে যে কাপড়গুলা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা হচ্ছে বা যে কাপড়ের নরম থাকে ওটা যাতে আমরা দীর্ঘদিন ইউজ করতে পারি সেগুলো সেটা স্ট্রেনটাকে ইনক্রিজ করার জন্য কি করা হয় স্টার্চ করা হয়। আর এখানে আমরা কি করতেছি ইয়ার্নের মধ্যে স্টার্চ স্টার্চ। আচ্ছা এখন অ্যাডহেসিভের মেইন কাজটা কি স্ট্রেনটা বাড়ায় আর স্মুথনেসটা বাড়ায়। ঠিক আছে একদম সহজ করতে দেওয়া আছে ভালো করে। এরপর আসে হচ্ছে কি লুব্রিকেন্টস অর সফটওয়্যার। লুব্রিকেন্টস অর সফটওয়্যার বলতে বোঝায় লুব্রিকেন্টস মানে কি অয়েলি ম্যাটেরিয়াল। যেমন ধরো তেল কি একটা তেলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লুব্রিকেন্ট, মানে জিনিসটাকে তোমার একটু স্লিপারি করার জন্য। আর সফটওয়্যারের কাজটা কি জিনিসটাকে সফট করার জন্য। তো লুব্রিকেন্টের ক্ষেত্রে এখানে কিছু ইনগ্রেডিয়েন্টসের নাম লেখা আছে, আর এখানে আসলে অনেকগুলো নাম লেখা আছে, নট নেসেসারি সবগুলাই লিখতে হবে। তুমি চাইলে একটা বা দুটো মেনশন করতে পারো, মানে মূল ভাব লেখার থেকে একটা যদি কারেক্ট লিখো দ্যাটস অলসো। তো lubricants-এর মধ্যে আছে জাপান ওয়াক্স, তেল, linseed oil, coconut oil, animal fats and soap. Its function হচ্ছে কি to make the yarn soft and slippery. তার মানে নাম থেকে বুঝতে পারবা যে যেহেতু lubricant oily একটা ম্যাটেরিয়াল, এটার মেইন কাজ হচ্ছে কি স্লিপারি করা এবং সফটওয়্যারের কাজ হচ্ছে সফট করা and to reduce flexibility and friction. মানে ব্যাপারটা হচ্ছে যে যদি হচ্ছে তোমার ইয়ার্নের মধ্যে লুব্রিকেন্টস জাতীয় কোনো ম্যাটেরিয়াল থাকে সেটা আমরা কি করবে ফ্রিকশনটাকে ফ্যাসিলিটেট করবে। যেহেতু আমার ইয়ার্নের ধরো এটার কথা আমি যদি বলি ওর উপরে যদি কিছুটা এখন লুব্রিকেন্ট বলতে আসলে যে একদম তেলে ছোপানো থাকে ব্যাপারটা এরকম না, মানে সাইজিং কি ম্যাটেরিয়ালটা ওর উপরে অ্যাপ্লাই করবো আমি যদি একটা ম্যাটেরিয়ালই অ্যাপ্লাই করবো। এখন ধরো যদি দুই তিন ফোঁটা লুব্রিকেন্ট থাকে তাহলে কি হবে ও যখন পাস করবে স্মুথলি পাস করবে, কারণ ওর যে সারফেসটা সেটা একটু স্লিপার। বুঝতে পারছো? আচ্ছা তার মানে এটা কি করবে ওই ফ্রিকশনটাকে রিডিউস করবে। এরপর বলা আছে কি অ্যান্টিসেপটিক অর অ্যান্টিমাইলিক এজেন্ট। এখানে আমাদের কেমিক্যাল যেগুলো দেওয়া আছে কার্বক্সিলিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক, ক্লোরাইড, এটসেট্রা এটসেট্রা। আমি ফাংশন চলে যাই। ফাংশন হচ্ছে কি টু প্রিভেন্ট মাইল্ডিউ ফর্মেশন and to protect yarn from bacteria and fungus. এখন ধরো কাপড় যদি অনেকদিন ভিজে থাকে বা সেটা যদি অনেকদিন ভিজে থাকে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি কি হয় একটা ব্যাকটেরিয়া জন্মাতে পারে বা মাইল্ডিউ এজেন্ট ছত্রাক এগুলো জন্মাতে পারে। সো আমরা এই সাইজিং সাইজিং করার যে প্রসিডিউরটা আমাদের কি করতে হয় সাইজ ম্যাটেরিয়ালটাকে কিন্তু কোটিংয়ের জন্য ইয়ার্নগুলো অনেক সোক করে রাখতে হয়। তো যাতে করে এই ধরনের কোনো অ্যান্টিমাইল্ডিউ এজেন্ট এখানে গ্রো করতে না পারে এজন্য আমরা ওভারঅল সাইজিং ম্যাটেরিয়ালের মধ্যে কি করবো অ্যান্টিমাইল্ডিউ এজেন্টটা দিব। ঠিক আছে? আচ্ছা এরপরে আসে কি হাইড্রোস্কোপিক এজেন্ট গ্লিসারিন। এখানে আমরা এটা লিখেছি ফাংশন দেয়া আছে কি to moisture the yarn and let dry. গ্লিসারিনের কাজ কি আমরা এটা কখন ইউজ করি ধরো Moisturizing. শীতকালে হচ্ছে স্কিন যখন অনেক বেশি ড্রাই হয়ে যায় স্কিনের আর্দ্রতাকে আর্দ্রতা ধরে রাখার জন্য আমরা কি করি গ্লিসারিন ইউজ করি। সো ইয়ার্নের ক্ষেত্রে সেম, ইয়ার্নের ক্ষেত্রে আমরা যদি গ্লিসারিনটা ইউজ করি ইয়ার্নের যে প্রপার ময়েশ্চারটা সেটা কি করতে পারবে আদারওয়াইজ কিন্তু ইয়ার্ন আরো বেশি ড্রাই হয়ে যাবে এবং ইয়ার্নের মধ্যে গ্লাইড ব্যাপারটা বেশি হবে। ওয়েটিং এজেন্টের কাজ আমরা সবাই জানি, নাম থেকে আইডিয়া করা যায়। এখানে দুটো ওয়েটিং এজেন্ট আছে, নামটা ভালো করে দেখুন। একটা হচ্ছে WEIGST, এই ওয়েট মানে ওজন করা হচ্ছে ভর। তার মানে ওয়েটিং এজেন্টে আমরা আমাদের কি হবে ইয়ার্নের ওয়েটটা ইনক্রিজ হবে। এরপর হচ্ছে টিন্টিং এজেন্ট আমরা সবাই চিনি। টিন্টিং এজেন্ট হিসেবে ব্লু ইউজ করা হয়। কাপড়ে লিখে যাও না হ্যাঁ ওইটাই হচ্ছে টিন্টিং এজেন্ট। কাপড়ের লিঙ্ক লাগতে আমরা কাপড়ের লিঙ্ক সাদা কাপড়ের লিঙ্ক ইয়ার্নের যে মানে সাদা কাপড়ের এক্সাক্ট যে কালারটা আসে সেটা ব্রাইট। সো সাইনিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে টিন্টিং এজেন্ট অ্যাপ্লাই করা হয় যাতে করে তোমার ইয়ার্ন
ডায়মন্ডের ভিতরে কিছু কালার আছে, যে গ্রে টাইপের একটা কালার, হ্যাঁ, গ্রে টাইপের বা ইয়েলোইশ একটা কালার থাকে। ইন্টিগ্রেশন ইউজ করে যেটা হয়, এই ইয়েলোইশ কালারটা ডিফাইন হয় এবং ব্রাইটনেস থেকে ইনক্রিজ হয়। এরপর আসে হচ্ছে ওয়েটিং। এই ওয়েটের বানান করতে তো WE দুইটা নিয়ে আমরা বলছি ওয়েটিং এজেন্ট, বাট একটা হচ্ছে তোমার ওয়ার্ডটাকে বাড়ানোর জন্য। আর এই ওয়েট মানে ভেজে, আমরা নর্মালি ওয়েট বলতে আমরা যেটা বুঝি যে ভেজে। ওয়েটিং এজেন্ট হিসেবে আমরা এই ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করি। আর ওয়েটিং এজেন্টের মেইন কাজ যেটা, সেটা হচ্ছে কি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। তোমরা কি ওয়েট প্রসেসিং এটা বুঝছো? ওয়েটিং এজেন্ট, হ্যাঁ, ওয়েটিং এজেন্টের কাজটাই হচ্ছে কি, ওয়েটিং এজেন্টের কাজটাই হচ্ছে তোমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা। এখন ধরো তারপর হচ্ছে সারফেস টেনশনটাকে কন্ট্রোল করা। এখন ধরো এতগুলো ম্যাটেরিয়াল যে আমরা ইউজ করতেছি, যাতে করে প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমার কি হয়, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয় এবং এটা সারফেস টেনশনটা যাতে বজায় থাকে। এরপর আসে হচ্ছে অ্যান্টি ফোমিং এজেন্ট। এটাও খুব দরকারি, কারণ আসলে এখানে এতগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা একটা ম্যাটেরিয়াল বানাচ্ছি, এখানে খুব পসিবিলিটি থাকে একটা ফোম ক্রিয়েট করা। ফোম মানে কি, ফেনা। তুমি যদি অনেকগুলো জিনিস একসাথে মিশো, একটা ফেনা হবে না? তো ওই ফোমটা অনেক সময় তোমার আসলে ভালো হয় না। ধরো তুমি এটার উপরে একটা কোট অ্যাপ্লাই করবা, ওই কোটিং এর মধ্যে যদি ফেনা ফেনা থাকে, তাহলে কোটটা কি স্মুথ হবে? হবে না। এই জন্য আমরা কি করি, আগে থেকেই অ্যান্টি ফোমিং এজেন্ট ইউজ করি। অ্যান্টি মানে হচ্ছে বিপরীত। অ্যান্টি ফোমিং মানে হচ্ছে যাতে করে ফোমটা ক্রিয়েট না হয়। যেহেতু ফোম ক্রিয়েট করার একটা পসিবিলিটি থাকে, আমরা যদি অ্যান্টি ফোমিং এজেন্ট ইউজ করি তাহলে কি হবে, হ্যাঁ, ফোমটা ক্রিয়েট হবে। বুঝতে পারছি? প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ইজি। এখন পরীক্ষা যে কয়েক মার্কস থাকার পসিবিলিটি আছে, ওইটার বেসিসে তোমরা যেটা সুবিধা মতো দেবে। আমি তো খালি চাইলেই হবে না, কোশ্চেনটাও মডারেশন হয়। আর আমি তো চাইলে আমার স্টুডেন্টদের জন্য অনেক কিছু করতে পারি, তাই না? আমি এক কোশ্চেনে 10 পয়েন্ট দিয়ে দিতে পারি, বাট এটা কি একই হবে? একই হবে না। কোশ্চেন মডারেশন করে হবে, এই কোশ্চেনে 10 মার্ক কেন? অলরেডি আমি আর তো কেউ জানে না, আর কেউ টেক্সটাইল না পড়লে তো আমার হচ্ছে জানেন না। আর কোশ্চেন তো মডারেশন নেই, যে মডারেশন নেই সবার কোশ্চেন কিন্তু স্যারের কাছে যায়। আর স্যার তো প্রত্যেকই দিচ্ছে, স্যার থেকে আমি এগুলো করতে পারবো। এই যে 10 মার্কের কোশ্চেন, 10 মার্কের কোশ্চেন ঠিক আছে, তুমি যদি 10টা 12টা পয়েন্ট বা 10 মার্কের কোশ্চেন ঠিক আছে, কিন্তু এখন আসলে আমাদের পড়াশোনার ভিউটা চেঞ্জ হয়ে গেছে। মানে আমিও অনেক প্রথমবার বেসিসে পড়াশোনা করছি। ধরো স্যার যে যখন করছি তখন কিন্তু এরকম ব্লক কোশ্চেন একটার মধ্যে 10 মার্ক 15 মার্ক, তাই না? কিন্তু এখন কিন্তু আমাদের রুলসটাই এরকম যে প্রত্যেকটা থেকে তোমাদের যে সৃজনশীল টাইপ কোশ্চেন, যদিও পুরোপুরি সৃজনশীল টাইপ না, বাট একটার মধ্যে একটু সেট থাকে। আবার মাঝখানে ওবি রেস্ট যে তোমার এই কোশ্চেনটা আসছিল, ওখানে কিন্তু এরকম ডিরেকশন ছিল যে তোমার স্টুডেন্ট মুখস্থ করতে হবে, মানে স্টুডেন্টের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাতে হবে। আমি এর আগে যেখানে টিচিং ছিলাম, ওখানে ম্যান্ডেটরি ছিল একটা কোর্সের একটা কোয়েশ্চেন ক্রিয়েটিভ কোয়েশ্চেন। ক্রিয়েটিভ কোয়েশ্চেন মানে সৃজনশীল কোয়েশ্চেন হবে, টেক্সটাইলের রিলেটেড। ক্রিয়েটিভ কোয়েশ্চেন মানে কি, আমরা তবে এখন তোমাকে বলে দিচ্ছি যে রাইট ডাউন দ্য ফিচার্স অফ সাইজিং। মানে তুমি বুঝতেছো তোমার কাছে কি জানতে চাওয়া হয়েছে, সাইজিং এর ফিচার জানতে চাওয়া হয়েছে। ক্রিয়েটিভ কোয়েশ্চেন তোমাকে এইভাবে কোয়েশ্চেন করা হবে। ক্রিয়েটিভ কোয়েশ্চেন করা হবে যে ওই প্রসেসের ফিচারস লিখো, যে প্রসেসে তোমার হচ্ছে 1 বিলিয়নের উপরে এরকমভাবে বুকিং দেওয়া হচ্ছে। বুঝছো? মানে ডিরেক্ট কোয়েশ্চেন না, তোমাকে চিন্তা করে অ্যানসার দিতে হবে। আচ্ছা, যাই হোক, আজকে এতটুকুই থাক। তোমাদের সাইজিং এর ক্ষেত্রে হচ্ছে একটা প্রসেসিং আর হচ্ছে সাইজ পিকআপ পার্সেন্টেজ, এগুলো দেখানোর চেষ্টা করবো। আর সাইজিং এর মেশিনের পার্টস, এগুলো তোমরা হচ্ছে ল্যাবে পাবে। এই জন্য আমরা একটা হিন্দিতে ইনক্লুড করতেছি। নেক্সট ক্লাস আবার আমাদের হবে শনিবার। এমনিতে একটু পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ, তোমাদের কিন্তু আমি চেষ্টা করবো ওয়াইন্ডিং থেকে 2টা কোশ্চেন, পার্টিং থেকে একটা, সাইজিং থেকে একটা। তো সেই হিসেবে তোমরা হচ্ছে
সাইলেন্ট থেকে তো এটা আসবে একসাথে। মানে আমি তো বললাম না এবারে আমার জন্য প্যারা কমপ্লিট ছিল না, তো এত কম স্কোর বা ওইভাবে টাকা হয় না, যেহেতু এখানে একটু ব্যাপার আছে এই জন্য আমি কম করে রাখছি, এখন ভালো করে চলতে পারি শুনে। কারণ ল্যাবের জিনিসগুলো আমাদের থিওরিতে একটু, বাট আমি আমার তো রাখি না যে ওটা যেটা আসলে তোমাদের একটু সহজ হবে না। যদি